পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এটা তো আমরা সবাই জানি, কিন্তু কেন ঘুরছে? তাছাড়া সূর্যের চারদিকে যে গ্রহ বা উপগ্রহগুলো ঘুরছে, সেখানে কোন বল কাজ করছে? একটা বস্তুকে তুমি ওপর দিকে ছুড়ে দিলে, সেটা আবার পৃথিবী পৃষ্ঠে এসে পড়বে। কেন পড়বে? ওপর দিকে কেন চলে যাবে না? বা আমরা নিউটনের সূত্রে পড়েছি যে একটা গাছ থেকে ফল পড়লো, নিচের দিকে পড়ছে, ওপর দিকে কেন পড়ছে না? এখানে কাজ করছে মহাকর্ষ সূত্র, অভিকর্ষ সূত্র। এই মহাকর্ষ এবং অভিকর্ষ বল কি, নিউটনের মহাকর্ষ সূত্র কি, এবং সেখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় দেয়, আজকে পুরো কনসেপ্ট আমরা জানবো এবং তার সঙ্গে সঙ্গে বিগত বছরে আসা প্রশ্নগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক নিউটনের মহাকর্ষ সূত্র। দেখো, প্রথম প্রশ্ন এখানে কি বলেছে, মহাকর্ষ সূত্রটি কে দিয়েছিলেন? সবাই জানে স্যার নিউটন দিয়েছিলেন, আইজ্যাক নিউটন, অপশন বি সঠিক উত্তর। আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্ন দেখো গ্রুপ ডিতে দিয়েছে, বলেছে এ এবং বি প্রদত্ত দুটো বিবৃতির মধ্যে কোনটা সঠিক মহাকর্ষ বল সম্পর্কে। বলেছে দুটো বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। মহাকর্ষ বলটা কি দুটো বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, নাকি বস্তু দুটোর মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক? বলবে স্যার আমরা মহাকর্ষ বল জানিই না, ব্যাপারটা কি? চলো মহাকর্ষ বল আগে শিখিয়ে দিই, তারপরে এই সমস্ত প্রশ্ন জলের দরে ফলের রস লাগবে। দেখো মহাকর্ষ বল কি, একটু কনসেপ্ট আমরা জেনে নেই। একটু 2 মিনিট সময় দাও, কনসেপ্ট পুরো মাথার মধ্যে থাকবে, এবং এই ক্লাসে যা যা আমি করাবো এখান থেকে প্রশ্ন আসলে তুমি একটাও ছেড়ে আসবে না। ভালো করে দেখো। স্যার দেখতে পাচ্ছি, স্যার এটা সৌরজগৎ, একদম সৌরজগৎ। স্যার মাঝখানে সূর্য আছে, একদম আছে। স্যার চারদিকে কি করছে, বিভিন্ন গ্রহরা ঘুরছে, একদম ঘুরছে। কি জন্য ঘুরছে? তার কারণ হচ্ছে মহাকর্ষ বল। বলে ঠিক আছে স্যার মহাকর্ষ বলের জন্য ঘুরছে, বুঝতে পারলাম। তো মহাকর্ষ বল, স্যার এটাকে আপনি নাম দিয়ে দিন, মহাকর্ষ বলটাকে আপনি এফ নাম দিয়ে দিন, ফোর্স মহাকর্ষ বল। এবার এই মহাকর্ষ বলটা যে কোনো দুটো বস্তুর মধ্যে কাজ করে। বলে স্যার যে কোনো দুটো বস্তু? একদম যে কোনো দুটো বস্তু। সেটা পৃথিবী হতে পারে, পৃথিবীর সঙ্গে সূর্য, পৃথিবী সূর্যের মধ্যে কাজ করতে পারে, পৃথিবী চাঁদের মধ্যে কাজ করতে পারে, চাঁদ সূর্যের মধ্যে কাজ করতে পারে, বা অন্যান্য গ্রহের সঙ্গে অন্যান্য গ্রহ তার মধ্যে কাজ করতে পারে। তাহলে প্রত্যেকটা মহাকর্ষ বল দুটো বস্তুর মধ্যে কাজ করবে। বলে স্যার আপনার আর আমার মধ্যে কি কাজ করতে পারবে? একদম পারবে। পৃথিবীর ওপরে যে কোনো দুটো বস্তুর মধ্যেও কাজ করতে পারবে, কিন্তু এটা এতটা ক্ষীণ হয় যে আমরা বুঝতে পারি না। পৃথিবীর যে কোনো দুটো বস্তুর মধ্যে, পৃথিবীর বাইরেও যে কোনো দুটো বস্তুর মধ্যে মহাকর্ষ বল কাজ করবে। ঠিক আছে স্যার বুঝলাম। তাহলে ধরে নিন এই যে সূর্য আছে, তাহলে সূর্যকে নিন আপনি, আর এখানে পৃথিবীকে নিয়ে নিন। ঠিক আছে, মনে করুন পৃথিবী রয়েছে, সূর্য আর পৃথিবী, এর মাঝে মহাকর্ষ বল কাজ করবে। কি বলটা কাজ করবে বা কিরকম ভাবে কাজ করবে? দেখো আমরা ধরলাম এখানে একটা ভর আছে m1, ধরলাম সূর্যের ভর ধরো, বা যে কোনো বস্তুর ভর m1 ধরে নাও। আর এখানে পৃথিবী রয়েছে, পৃথিবীর ভরটাকে তুমি ধরে নাও m2, বা যে কোনো অন্য একটা বস্তু রয়েছে, দুটো বস্তু তার ভর m1 m2। ঠিক আছে, বা তুমি যদি এরকম নর্মাল দুটো বস্তু ধরো, একটা বস্তু m1 আর একটা বস্তু হচ্ছে m2। এই দুটো বস্তুর মধ্যে একটা দূরত্ব তুমি ধরে নাও, যেটা একটা ডিস্টেন্সে রয়েছে। কতটা দূরত্বে আছে? আমি ধরবো দুটো বস্তুর মধ্যে দূরত্ব হচ্ছে আর ডিস্টেন্সে রয়েছে, দূরত্বে রয়েছে। তাহলে তাদের মধ্যে মহাকর্ষ বলটা কিভাবে কাজ করে? মহাকর্ষ বলটা কাজ করে যে বস্তু দুটোর গুণফলের সমানুপাতিক। এই যে মহাকর্ষ বল এফ, এই মহাকর্ষ বলটা বস্তু দুটোর গুণফলের সমানুপাতিক। এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, এরকম ভাবে দেয়। ঠিক আছে, সমানুপাতিক চিহ্ন কার সঙ্গে সমানুপাতিক? বস্তু দুটোর গুণফল। তাহলে বস্তু দুটোর ভরের গুণফল, ভর কত? m1। পরের বস্তুটার ভর কত স্যার? m2। তাহলে বস্তু দুটোর ভর যদি m1 আর m2 হয়, তাহলে ভরের গুণফল হচ্ছে m1 m2। তাহলে m1 m2-র সঙ্গে সমানুপাতিক। স্যার সমানুপাতিক মানেটা যদি বলেন, সমানুপাতিক মানে হচ্ছে যদি বস্তু দুটোর ভর বাড়ে তাহলে বলটা বাড়বে, মহাকর্ষ বলটা বাড়বে। আর বস্তুর ভর যত কম হবে মহাকর্ষ বলের মান তত কম হবে। এটা মানেই সমানুপাতিক। ঠিক আছে, তাহলে সমানুপাতিক মানে এটা বাড়লেও এটা বাড়বে, এটা কমলেও এটা কমবে। ঠিক আছে স্যার বুঝলাম। স্যার পরের পয়েন্ট বলুন। পরের পয়েন্ট হচ্ছে তোমার এদের দূরত্ব। দূরত্ব হচ্ছে আর বলেছি, তাহলে আর হচ্ছে ডিস্টেন্স। এর দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। স্যার দূরত্বের বর্গ, বর্গ মানে তো জানি স্যার আমরা স্কোয়ার, একদম স্কোয়ার। দূরত্বের বর্গ বুঝলাম। ঠিক আছে, তার ব্যস্তানুপাতিক মানে কি? ব্যস্তানুপাতিক মানে 1/, করে দেবে 1/r²। 1/r² কার সঙ্গে সমানুপাতিক? না মহাকর্ষ বলের সঙ্গে। তাহলে এফ প্রপোর্শনাল টু r²। তার মানে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। স্যার ব্যস্তানুপাতিক মানে কি? ব্যস্তানুপাতিক মানে যদি দূরত্ব বেড়ে গেল দূরত্ব, তাহলে মহাকর্ষ বল কি হবে? কমে যাবে। উল্টো বাড়লে, একটা বাড়লে অন্যটা কমবে। তাহলে দূরত্ব বাড়ছে, মহাকর্ষ বল কমছে। এবার কি হারে কমছে? স্কোয়ারের সঙ্গে কমছে। ঠিক আছে, আর স্কোয়ারের সঙ্গে কমছে। ক্লিয়ার? তাহলে স্যার বুঝলাম, দুটো পয়েন্ট আমি বুঝে গেলাম যে স্যার এফ প্রপোর্শনাল টু বা সমানুপাতিক হচ্ছে m1 m2 হয়, আর একবার হচ্ছে এফ প্রপোর্শনাল টু 1/r²।
আর স্কোয়ার হয়। দুটো ফর্মুলাকে আমরা যদি একসঙ্গে লিখি তাহলে আমি এরকম লিখতে পারবো, এফ এফ আছে, দেখো আমাদের কাছে এফ এফ আছে, তাহলে এফ লিখে দিলাম এবং এই দুটোকে আমি গুণ করে লিখব। গুণ করলে m1 m2 আসবে ওপরে আর নিচে চলে আসবে আমার আর স্কোয়ার। ভালো করে দেখো, পরীক্ষায় এই কনসেপ্ট বুঝে গেলে পারে তুমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। পরপর প্রচুর প্রশ্ন দিয়েছে, হ্যাঁ 25-30টা প্রশ্ন আছে, একেবারে ধারাধার নিজে করতে পারবে। তাহলে এফ প্রপোর্শনাল টু m1 m2 বাই আর স্কোয়ার। এতদূর ক্লিয়ার? দুটোকে আমি একসঙ্গে লিখে দিলাম, m1 m2 আর 1 বাই আর স্কোয়ার, তার মানে নিচে আর স্কোয়ার। ক্লিয়ার স্যার? এতদূর বুঝলাম। এর পরের পয়েন্টে আসুন। দেখো পরের পয়েন্ট কি, এটা পেয়ে গেলাম আমরা এফ প্রপোর্শনাল টু m1 m2 বাই আর স্কোয়ার। দেখো তাহলে এফ আরেকবার লিখে দিচ্ছি এখানে, m1 m2 বাই হচ্ছে আমার আর স্কোয়ার। এবারে একটা জিনিস তোমাকে এখানে মনে রাখতে হবে যে এই সমানুপাতিক চিহ্নটা, এই চিহ্নটা উঠে গেলে একটা সমান সমান চিহ্ন আসে, ইকুয়ালস টু সিম্বল আসে, আর একটা ধ্রুবক বসে। ঠিক আছে স্যার, তাই করুন, তাহলে সমান সমান চিহ্ন বসিয়ে দিন। তাহলে এফ প্রপোর্শনাল টু উঠে গেল, একটা ধ্রুবক বসলো, ঠিক আছে, একটা ইকুয়াল টু বসলো, আর তারপরে একটা ধ্রুবক বসবে। এই ধ্রুবকটাকে আমরা জি নাম দেবো, ঠিক আছে, এ জি ও জি না, এটা হচ্ছে ক্যাপিটাল জি। জি লিখে দিলাম m1 m2 বাই আর স্কোয়ার। স্যার এই জি মানে কি? এই জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এই হলো আমার ফর্মুলা, ঠিক আছে। এইটুকুনি বুঝলে আমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবো। তাহলে এই জিকে বলা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। ক্লিয়ার স্যার? বুঝলাম। তাহলে এই মহাকর্ষ বলের মান বা গাণিতিক রূপ হচ্ছে কি, এফ ইকুয়ালস টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে জি মানে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এফ মানে মহাকর্ষ বল, আর m1 মানে কি, একটা বস্তুর ভর, m2 মানে আর একটা বস্তুর ভর। তাহলে দুটো বস্তুর ভর পেয়ে গেলাম, আর তাদের দূরত্ব কত স্যার? আর। ক্লিয়ার? আর পেয়ে গেলাম। এবং তাদের, তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে যে মহাকর্ষ বলটা ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ভর দুটোকে গুণ করলে তার সঙ্গে সমানুপাতিক, আর দূরত্বের স্কোয়ার করলে তার সঙ্গে ব্যস্তানুপাতিক, 1 বাই আর স্কোয়ার। এত দূর ক্লিয়ার স্যার? ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাকে একটু জানিয়ে রাখছি, চলো আর 1 মিনিট সময় নিচ্ছি বাবা। দেখো আরেকটা জিনিস একটু একটু পড়ে নাও। দেখো কনসেপ্ট ক্লিয়ার হলে সমস্ত উত্তর নিজে করতে পারবে, ঠিক আছে, মুখস্থ করে কোনো লাভ নেই। দেখো আরেকটা জিনিস তোমাকে বলি, এই জি এর মান কত হয়? এই জি এর মানটা বিজ্ঞানীরা বার করেছে, কত হচ্ছে? 6.674 6.674 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এটা হচ্ছে এর মান। এর এককটা মনে রাখবে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস 2। হয়ে গেল স্যার? হয়ে গেছে মুখস্থ। এবার আমরা কোশ্চেনের দিকে আসবো, ঠিক আছে। দেখো আগের যে কোশ্চেনটা আমি রেখেছিলাম, সেই কোশ্চেনটা কি বলেছে? বলেছে যে মহাকর্ষ বল সম্পর্কে কোন তথ্যটা সত্য। প্রথম পয়েন্ট বলেছে দুটো বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। একটু আগেই বললাম m1 m2 সঙ্গে সমানুপাতিক, তার মানে দুটো বস্তুর ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক, ঠিক বলেছে। পরের পয়েন্ট বলেছে বস্তু দুটোর মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক বলেছে। আমরা কি বলছিলাম? এফ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বলেছিলাম 1 বাই আর স্কোয়ার। তার মানে এটা ভুল বলেছে, এটা ভুল বলেছে। তাহলে উত্তর কোনটা ঠিক হবে? উত্তর আমার হয়ে যাবে শুধুমাত্র এ, শুধুমাত্র এ সঠিক আর বি হচ্ছে ভুল। অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে এসো। দেখো পরের প্রশ্ন কি বলেছে? বলেছে মহাকর্ষ বল বলতে কোনটির মধ্যবর্তী আকর্ষণকে বোঝায়? মধ্যবর্তী আকর্ষণ কার মধ্যে বোঝায়? দুটো আধানের মধ্যে, দুটো ভরের মধ্যে, নাকি দুটো চুম্বকের মধ্যে, নাকি একাধিক ভরের মধ্যে? একটু আগে কি বললাম? দুটো বস্তুর ভর m1 m2, তাই তো, m1 m2, তার মানে দুটো বস্তুর ভরের মধ্যে, তাই তো, একটা ভর আছে এমন একটা বস্তু, আর একটা বস্তুর ভর আছে, সেই বস্তুর মধ্যে আকর্ষণ বলকে বোঝাচ্ছে। তাহলে এখানে দুটো ভরের বস্তুর মধ্যে হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মহাবিশ্বের প্রতিটা বস্তু অন্য একটি বস্তুকে একটা বল দিয়ে আকর্ষণ করে। বললাম যে কোনো বস্তু, সেটা পৃথিবীতে হতে পারে, পৃথিবীর বাইরে হতে পারে, যে কোনো দুটো বস্তু পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণ বলটা কোনটির বর্গের ব্যস্তানুপাতিক? বর্গের সঙ্গে কার ব্যস্তানুপাতিক? একটু আগেই বলেছি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এফ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে কোনটা উত্তর হয়ে যাচ্ছে? দূরত্ব। আর যদি বলতো ভর, তাহলে ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক, এফ প্রপোর্শনাল টু m1 m2 সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে এসো।
দেখো পরের প্রশ্ন বলেছে মহাবিশ্বের প্রতিটা বস্তু অন্য একটি বস্তুকে একটি বল দ্বারা আকর্ষণ করে, এটা কার সঙ্গে সমানুপাতিক? বলতে বলতে কোশ্চেন দিয়েছে, কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে উত্তর দেবে কার সঙ্গে সমানুপাতিক। গ্রুপ ডিতে আসা প্রশ্ন। তাহলে একটু আগেই বললাম এফ প্রপোর্শনাল টু m1 m2, ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে উত্তর কি হবে? ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক, অপশন নাম্বার সি। পরের প্রশ্নে চলে এসো। মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে মহাকর্ষ বল নিচের কোনটির উপরে নির্ভর করে না? কার উপরে নির্ভর করছে না? তাদের মধ্যবর্তী দূরত্বের উপরে করছে, দূরত্বের উপরে, ভরের গুণফলের উপরে করছে, মহাকর্ষীয় ধ্রুবকের উপরে করছে। তাহলে তাদের ভরের যোগফলের উপরে করছে না, অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে এসো। দেখো পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাকে বলে দিই যে এই যে কনসেপ্ট তোমাকে বললাম মহাকর্ষ বল সম্পর্কে, এরকম সায়েন্সের কনসেপচুয়াল ভাবে তুমি যদি পড়তে পারো, প্রতিটা চ্যাপ্টারের ভেতরে প্রতিটা টপিক ধরে ধরে কনসেপ্ট নিয়ে পড়তে পারো, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর তুমি পরীক্ষাতে পারবে। কেন? কারণ তোমার যে কনসেপ্ট আছে, আর কনসেপ্ট ইজ পাওয়ার। কনসেপ্ট যদি তোমার কাছে থাকে তাহলে তুমি যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিক ফিরিয়ে দিক, যে কোনো সংখ্যা চেঞ্জ করে দিক তুমি করতে পারবে। কেন? তোমার কনসেপ্ট আছে। তো কনসেপ্ট তোমাকে নিতে হবে, আর কনসেপ্ট তোমাকে দেবে কে? কনসেপ্ট তোমাকে দেবে ইয়োর স্টাডি। কারণ আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম প্রতিজ্ঞাবদ্ধ তোমাকে কনসেপচুয়ালভাবে পড়ানোর জন্য। আমরা কনসেপচুয়ালভাবে পড়াই, এমনভাবে পড়াই যাতে ছেলেপিলের মাথায় গেঁথে যায়, যেখান থেকে প্রশ্ন আসুক, যাই প্রশ্ন আসুক, এই মহাকর্ষ বলের যদি কনসেপ্ট তুমি পুরো জেনে নাও, তাহলে এখান থেকে যাই প্রশ্ন দিচ্ছে তুমি করতে পারবে। দেখাবো আরও প্রশ্ন রয়েছে, সেগুলো তোমাকে দেখাবো। তার আগে বলি, যদি তুমি এরকমভাবে কনসেপচুয়ালভাবে পড়তে চাও, তাহলে আমাদের 0 to Pro 6.0 বিভিন্ন ব্যাচ লঞ্চ হয়ে গেছে। 5 তারিখ থেকে আমাদের শুরু হয়ে গেছে, জানুয়ারির ক্লাস শুরু হয়ে গেছে। এখনও তোমার দেরি হয়নি, সময় এখনও বয়ে যায়নি, মাত্র একটা মাস ক্লাস হয়েছে। তো এখনও তুমি জয়েন করতে পারো, কারণ সামনে প্রচুর পরীক্ষা আছে। গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ চলছে, তুমি জানো। গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ করো, সামনে আরও পরীক্ষা রয়েছে, আমাদের এনটিপিসির পরীক্ষা রয়েছে, তারপরে আমাদের এসএসসির বিভিন্ন পরীক্ষা রয়েছে। তো ক্র্যাক করার জন্য পরীক্ষা এবছর তোমাকে বলতে পারো যে লাখ অনেক সুযোগ দিচ্ছে, ঠিক আছে? কারণ ভাগ্যে সবার থাকে না। তুমি দেখবে যে মাঝে অনেক কটা বছর কেটে গেছে যেখানে অনেক পরীক্ষার ফর্ম ফিল আপ হয়নি, কিন্তু তোমরা সুযোগ পাচ্ছ, সেই সুযোগটাকে কাজে লাগাও। তোমরা যদি ভাবো স্যার আমি রেলের পরীক্ষা দিতে চাই, তাহলে রেলওয়েকে টার্গেট করলে রেলওয়ের ফাউন্ডেশন ব্যাচ তুমি গ্রহণ করতে পারো, নিতে পারো। এসএসসির জন্য এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন ব্যাচ, বা চ্যাপ্টার ওয়াইজ যদি পড়তে চাও, সাবজেক্ট ওয়াইজ যদি পড়তে চাও, তাহলে তুমি সাবজেক্ট ওয়াইজও এখানে ব্যাচ আমাদের গ্রহণ করতে পারো, যেখানে সায়েন্সকে তোমার আমি পড়াবো, প্রত্যেকটা জায়গায় সায়েন্সটা আমি পড়াবো। সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাকে এমনভাবে পড়িয়ে দেবো যাতে অল ইন্ডিয়াতে কোনো এমসিকিউ লেভেলের চাকরির পরীক্ষা আটকাবে না। এটা আমার তোমার কাছে গ্যারান্টি। কারণ প্রতি বছর ছেলেপেলে পরীক্ষা দিচ্ছে, আগের বছরে এবছরে গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে, সেখানে প্রচুর ছেলেপেলে কিন্তু কমন পাচ্ছে। 25টা কোশ্চেনের মধ্যে কিন্তু 25টা করেই কমন পাচ্ছে। চলো এবার আমরা দেখে নিই। আচ্ছা, এই দেখে নেবে এগুলো একবার, ঠিক আছে? কী কী সুযোগ সুবিধা পাবে, এবং তার সঙ্গে সঙ্গে আরও বিস্তারিত জানার জন্য এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি কল করে নেবে। চলে আসো আমাদের পরের কোশ্চেন। দেখো ভালো করে যারা প্রথম থেকে ক্লাস করলে এত পর্যন্ত, তারা দেখবে এই প্রশ্নের উত্তর নিজে নিজেই করতে পারছো। কি বলেছে? যদি দুটি কণার মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়, দুটো কণার মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়, তাহলে তাদের মধ্যেকার মহাকর্ষ বল কি প্রভাব পড়বে? কি বললাম? যত দূরত্ব বাড়বে মহাকর্ষ বলের মান বাড়বে না কমবে? নিজেই বলো। আমি একটু আগেই বলেছি যে এফ প্রপোর্শনাল টু 1/r², দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। তার মানে দূরত্ব বাড়লে মহাকর্ষ বল কমতে থাকবে, যত দূরত্ব বাড়বে তত মহাকর্ষ বল কমতে থাকবে, তাহলে হ্রাস পেয়ে যাবে। অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলেছে মহাকর্ষের সার্বজনীন সূত্রটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? কার ক্ষেত্রে হবে? বলেছে সূর্য আর গ্রহের ওপরে একদম হবে। সূর্যের সঙ্গে গ্রহগুলো মহাকর্ষ বল দ্বারাই আবদ্ধ রয়েছে। পৃথিবী সূর্যের ওপরে হবে স্যার, পৃথিবী চাঁদের ওপরে এটাও হবে, যে কোনো দুটো বস্তুর ওপরে হবে, যে কোনো একজোড়া বস্তুর ওপরে, যে কোনো একজোড়া বস্তুর ওপরে এটাও ঠিক হবে। সবকটা অপশানই এখানে ঠিক, ঠিক আছে? সবকটা অপশানই ঠিক, কিন্তু অপশান নাম্বার ডিটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলতে পারি এখানে অপশান অনুযায়ী যে কোনো একজোড়া বস্তুর উপরে কার্যকর হয়ে যাবে। নেক্সট বলেছে এফ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কোয়ার, ঠিক আছে? এরকমভাবে লিখেছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কোয়ার, এটা বলেছে এফ। আমি m1 m2 ধরেছিলাম, ওরা ক্যাপিটাল আর স্মল ধরেছে। আমি দূরত্বকে আর বলেছিলাম, এরা ডি বলেছে। অসুবিধা নেই দাদা, ঠিক আছে? এখানে কি চেয়েছে? জিকে কি বলা হয়? জিকে বলা হয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। দেখো প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, ভালো করে যদি পড়ে যাও এই মহাকর্ষ বল থেকে একটা কোশ্চেনও কিন্তু আটকাবে না, এবং তুমি নিজে উত্তর করতে পারবে। ভালো করে দেখো পরের প্রশ্ন, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের একক কি? একক আমি একটু আগেই বলেছিলাম, এর মানটা হচ্ছে 6.674 ইন্টু 10⁻⁻11। খুব কম। এটাকে বলেছিলাম নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটাকে তুমি বলতে পারো নিউটন মিটার স্কোয়ার কেজি -2।
তাহলে কোন অপশানে আছে দেওয়া? নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস 2 দেখতে পাচ্ছ, অপশান নাম্বার বি। ঠিক আছে, একদম ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এগুলো যদি না পড়তে পারো তাহলে এবার হবে না। ঠিক আছে, ধরে ধরে পড়ো, ভালো করে পড়ো, অ্যান্সার করতে পারবে। নেক্সট কোশ্চেন, নিচের মধ্যে কোনটা দুর্বল বল? দেখো মহাকর্ষ বলটা যে কোনো দুটো বস্তুর মধ্যে কাজ করছে, কিন্তু এটা খুব দুর্বল বল। পৃথিবী আর সূর্যের মধ্যে তাহলে স্যার দুর্বল বল হচ্ছে না কেন? মহাকর্ষ বল পৃথিবী সূর্যের মধ্যে বা অন্যান্য গ্রহের মধ্যে, কারণ ওগুলোর ভর বিশাল। ঠিক আছে, ওগুলোর ভর বিশাল, এই জন্য এদের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে ভরের গুণফল করলে বিশাল বেরোচ্ছে, এই জন্য মানটা কি হচ্ছে না, বড় হচ্ছে, তখন মানটা বেড়ে যাচ্ছে। কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে যে কোনো দুটো বস্তুর মধ্যে, হ্যাঁ আমার তোমার মধ্যে, এই যে আমার কৌশিকের মধ্যে, ঠিক আছে, আমার চেয়ারের মধ্যে, টেবিলের মধ্যে, এদের মধ্যে যে বলটা রয়েছে এটা খুব ক্ষীণ মানের বল। ঠিক আছে, তাহলে দুর্বল বল আমরা এটাকে বলবো, কিন্তু যখন বাইরে হবে মহাকর্ষের পৃথিবী সূর্য গ্রহ নক্ষত্র, তাদের ক্ষেত্রে এই বলটির মানটা বেড়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে মহাকর্ষ ধ্রুবকের মান কত? মান হচ্ছে 6.674 6.674 ইন্টু 10⁻⁻11 10⁻⁻11 কোথায় আছে দেওয়া? এ দেখো লাস্ট পয়েন্টে দেওয়া আছে 6.6734 দিয়েছে ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, মানে নিচে পার কেজি স্কোয়ার নিচে দিয়েছে। তাহলে অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর। কতগুলো পরীক্ষায় দিয়েছে দেখো, গ্রুপ ডি পরীক্ষাতেই কতবার দিয়েছে, কতবার ঘুরিয়ে ফিরিয়ে এরকম কোশ্চেন তোমাকে 2021-এও দেবে, 2021-এও পরীক্ষায় দিয়েছে, 24-এও দিয়েছে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের 26-এও পরীক্ষায় দেবে। ঠিক আছে, 25-এর পরীক্ষাতেও দিয়েছে এই টাইপের প্রশ্ন, তো এগুলো পড়ে রাখবে। এটা শুধু 18 লিখেছে, কিন্তু 18 নয় বাবা, এটা 24-এর পরীক্ষাতে 25-এর পরীক্ষাতেও দিয়েছে, পড়ে রাখবে। নেক্সট প্রশ্ন বলেছে যদি দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়, দুটো বস্তুর দূরত্বকে তুমি দ্বিগুণ করে দিলে, তাহলে তাদের মধ্যে মহাকর্ষ বলের মান কত হবে? আমি বলেছি এফ প্রপোর্শনাল টু আর স্কোয়ার 1/r স্কোয়ার। এটাকে তুমি যদি দ্বিগুণ করে দাও তাহলে এখানে 2r তার হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে 4r স্কোয়ার হয়ে যাচ্ছে, কিন্তু 1/4r স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে 1-এর 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে মহাকর্ষ বলের মান 4 গুণ হ্রাস পাবে। এগুলো বাংলায় লেখা আছে, 4 গুণ বৃদ্ধি পাবে না, 4 গুণ হ্রাস পাবে। ঠিক আছে, 4 গুণ কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। নেক্সট প্রশ্ন, যখন দুটো বস্তুর মধ্যে একটার ভর দ্বিগুণ করা হয়, দুটো বস্তুর ভর m1 m2, একটার ভরকে তুমি দ্বিগুণ করে দিচ্ছ, তখন তাদের মধ্যবর্তী মহাকর্ষীয় বলের পরিবর্তন কিভাবে হবে? দেখো আমরা পড়েছি F ইকুয়ালস টু G m1 m2 বাই হচ্ছে r স্কোয়ার, তাই তো? একটার মানকে তুমি দ্বিগুণ করে দিচ্ছ, তাহলে এখানে m1 এর জায়গায় মনে করো এটা দ্বিগুণ হয়ে গেল, 2m1 হয়ে গেল, 2m1। তাহলে কি হবে এখানে 2 ইন্টু G m1 m2 বাই r স্কোয়ার, মানে আগের থেকে কি হয়ে যাচ্ছে, মহাকর্ষ বলের মানটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে একটা বস্তুর ভরের মানকে দ্বিগুণ করলে তাহলে মহাকর্ষ বলও দ্বিগুণ হয়ে যাচ্ছে। অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, যদি দুটো বস্তুর ভর 3 গুণ করে দেওয়া হয়, দুটো বস্তুর ভরকেই তুমি 3 গুণ করে বাড়িয়ে দিচ্ছ, দুটো বস্তুকেই, তাহলে তাদের মধ্যবর্তী মহাকর্ষ বলের মান বা বলের মান কত হবে? তাহলে এখানে আমরা পেয়ে গেছি F ইকুয়ালস টু G m1 m2 বাই r স্কোয়ার। m1 কে 3 গুণ করে দিচ্ছ, 3 গুণ করে দিচ্ছ, তাহলে এটা 3m1 হয়ে গেল। এটাকেও তুমি 3 গুণ করে দিচ্ছ, তাহলে 3m2 হয়ে গেল। তাহলে গুণ করলে 3 তিরিক্ষে 9 গুণ হয়ে যাবে। ঠিক আছে, 3 তিরিক্ষে 9 গুণ, তাহলে 9G m1 m2 বাই r স্কোয়ার। দেখো 9 গুণ পেয়ে গেলাম, হয়ে যাচ্ছে না তো অগুণ? কত হয়ে গেল উত্তর? 9 গুণ, একদম। তাহলে বল কত হচ্ছে আগের তুলনায়? 9 গুণ হয়ে যাবে। ক্লিয়ার? দেখো পরীক্ষায় সহজ প্রশ্ন যা দেবে সেগুলো তুমিও পারবে, তোমার বন্ধু বান্ধব যারা আছে বা যারা তোমার কম্পিটিটর আছে তারাও পারবে। কিন্তু যেগুলো সহজ প্রশ্ন সেগুলো পেরে গেলে, কিন্তু কঠিন প্রশ্ন যদি তুমি পেরে যাও বা যারা পেরে যাবে তারাই কিন্তু বাজিমাত করবে পরীক্ষায়, কিন্তু তারাই চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, তারাই সাকসেস পাবে। ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন দেওয়া আছে মহাকর্ষ বল ড্যাশ বস্তুর মধ্যে বিদ্যমান থাকে, কিন্তু গ্রহের মতো বস্তুর ভর খুব বেশি না হওয়া পর্যন্ত এটি অনুভব করা যায় না, যেটা বললাম। তাহলে মহাকর্ষ বল দুটো বস্তুর মধ্যে, শুধুমাত্র দুটো বস্তুর মধ্যে বিদ্যমান থাকে, কিন্তু গ্রহ নক্ষত্রদের মতো যদি তুমি বড় না হতে পারো সেই বলটাকে অনুভব করতে পারবে না, সেটাই বলেছে। নেক্সট প্রশ্ন, কোন বস্তুর ওপর প্রযুক্ত মহাকর্ষ বলকে কি বলা হয়? হ্যাঁ, কোনো বস্তুর উপর যে মহাকর্ষ বল প্রযুক্ত হচ্ছে, পৃথিবীর ওপরে বললে ভালো হতো, পৃথিবীর ওপরে, তাহলে সেই বলকে আমরা বলছি ওজন। ওজন বলছি। পৃথিবী কোনো বস্তুকে যে বল দিয়ে আকর্ষণ করছে তাকে আমরা বলছি অভিকর্ষ বল, তাকে আমরা কি বলছি? অভিকর্ষ বল। তাহলে পৃথিবী আর ওই বস্তুর উপরে কি কাজ করছে না, মহাকর্ষ বল কাজ করছে, যেটাকে আমরা পৃথিবীর রেসপেক্টে কি বলছি? অভিকর্ষ বলছি, অভিকর্ষ বল তার নাম দিচ্ছি। আচ্ছা, পৃথিবীর ওপরে কোনো বস্তুর ওজনকে কি করা হয়? mg ধরা হয়। m মানে বস্তুর ভর, আর স্মল g মানে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ বল এবং অভিকর্ষজ ত্বরণ এই দুটো টার্মও পড়ে রাখবে। এই স্মল জি এর মান কি হয়, স্মল জি কিভাবে এলো, এই যদি এর কনসেপ্ট যদি তুমি চাও, স্যার অভিকর্ষ সম্পর্কে বলুন, স্মল জি কি করে এলো,
স্মল জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটা কি করে এলো? তাহলে আমি পরের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো অভিকর্ষজ ত্বরণ এবং অভিকর্ষ বল সম্পর্কে। আজকে আমরা পড়ছি মহাকর্ষ বল। নেক্সট প্রশ্ন বলেছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর আবিষ্কার কে করেছিলেন? এই যে জি, ক্যাপিটাল জি বললাম, সূত্র তো নিউটন দিয়েছিলেন। এই যে জি এর মান 6.674 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এই মানটাকে দিয়েছিলেন, এই মানটা দিয়েছিলেন, বার করেছিলেন হেনরি ক্যাভেন্ডিশ। বিজ্ঞানীর নাম পড়ে রাখবে, হেনরি ক্যাভেন্ডিশ। নেক্সট প্রশ্ন, কতবার পরীক্ষা দিয়েছে? বাবা, এএলপিতে দিয়েছে, গ্রুপ ডিতে দিয়েছে, গ্রুপ ডিতে দিয়েছে, ঠিক আছে, চাবুক প্রশ্ন। সবাই এটাকে কি করবে? নিউটন করে দেবে, কিন্তু নিউটন উত্তর হবে না, ঠিক আছে। ছোট ছোট জিনিস ভুল করলেই ফিনিশ। নেক্সট প্রশ্ন বলেছে দুটো বস্তুর মধ্যেকার মহাকর্ষীয় বল হচ্ছে এফ। দুটো বস্তুর মধ্যে এফ, ঠিক আছে। যদি বস্তু দুটো দূরত্বকে অপরিবর্তিত রেখে তাদের ভরকে অর্ধেক করে দেওয়া হয়, দুটো বস্তুর ভরকে অর্ধেক করে দিলে তাহলে মহাকর্ষ বলের মান কি হবে? দেখো ফর্মুলা আমরা জানি, এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই হচ্ছে আর স্কোয়ার। এখানে তুমি কি করলে? দূরত্বকে অপরিবর্তিত রাখছো, জি এর মান তো কনস্ট্যান্ট, তুমি আর কে আর স্কোয়ারকে কনস্ট্যান্ট রাখছো, এই m1 কে অর্ধেক করে দিচ্ছ, তাহলে m1 বাই 2, এখানে m2 কে অর্ধেক করে দিচ্ছ, m2 বাই 2 অর্ধেক হয়ে গেল। তাহলে নিচে 2 দুগুণে 4, নিচে 2 দুগুণে 4 হয়ে গেল, তাহলে 4টা চলে আসবে নিচে, ওপরে m1 m2 থাকবে, তাহলে নিচে 4 এসছে, মানে বলটা 1-এর 4 গুণ হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে, তার মানে এফ এর থেকে কি হয়ে গেছে? এফ বাই 4 হয়ে গেছে, এফ বাই 4 আমাদের এখানে উত্তর, ঠিক আছে বাবা। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এর কারণ কি? পৃথিবী যে আকর্ষণ করছে কোনো বস্তুকে, এটাকে আমরা অভিকর্ষ বল বলছি, কিন্তু এর মেন কারণ হচ্ছে মহাকর্ষ বল। যদি দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল না থাকতো তাহলে পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করতে পারতো না। এবং বস্তুটা পৃথিবীর দিকে কেন আসছে? কারণ পৃথিবীর ভর বেশি, পৃথিবীর ভর বেশি, এই জন্য পৃথিবীর দিকে ছুটে আসছে। আর যদি বস্তুর ভর বেশি হতো তাহলে পৃথিবী বস্তুর দিকে ছুটে চলে যেত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বলের জন্য ঘটছে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মহাকর্ষের সার্বজনীন সূত্রের সাথে সম্পর্কিত নয়? কোনটা মহাকর্ষের সার্বজনীন সূত্রের সঙ্গে সম্পর্কিত নয় বলেছে? বলেছে এই বল যা আমাদের পৃথিবীকে আটকে রেখেছে, পৃথিবীর সাথে আটকে রেখেছে, একদম ঠিক, পৃথিবীর সঙ্গে আমাদেরকে আটকে রেখেছে। পৃথিবীর চারদিকে চাঁদের ঘূর্ণন, পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরছে, একদম ঠিক বলেছে। বলেছে চাঁদ ও সূর্যের কারণে সূর্যের মধ্যে কি হচ্ছে? জোয়ার ভাটা হচ্ছে, ঠিক আছে। চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী চলে আসছে, আসছে টান, এসব হচ্ছে জোয়ার ভাটা, হ্যাঁ এগুলো হচ্ছে, ম্যাডাম তোমাদেরকে পড়াবেন জোয়ার ভাটা, এটা হচ্ছে, তার কারণও একটা মহাকর্ষ বল। চাঁদের চারদিকে পৃথিবী ঘুরছে, চাঁদের চারদিকে পৃথিবী ঘোরে পাগলা? চাঁদের চারদিকে ঘোরে না, ঠিক আছে, পৃথিবীর চারদিকে চাঁদ ঘোরে, তাহলে এই অপশনটা আমার ভুল, তাহলে এটাই আমার ঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলেছে যদি দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব স্বাভাবিকের তুলনায় 6 গুণ করে দেওয়া হয়, মধ্যবর্তী দূরত্বকে বাড়িয়ে তুমি 6 গুণ করে দিচ্ছ, তাহলে অভিকর্ষ বল কত হচ্ছে? ঠিক আছে, অভিকর্ষ বল, এটাকে মহাকর্ষ বল বলে ভালো হতো, মহাকর্ষ বল কত হচ্ছে? তাহলে আমরা ফর্মুলা পড়েছি, m1 m2 ভরের বস্তু রয়েছে এখানে, দূরত্ব যদি r হয় তাহলে f ইকুয়ালস টু জি m1 m2 বাই হচ্ছে r স্কোয়ার। তুমি r কে কি করছো? দূরত্বকে 6 গুণ করছো, তাহলে এখানে 6r হয়ে যাবে, 6r এর স্কোয়ার করলে পারে 6 6 36r স্কোয়ার হয়ে যাচ্ছে, 36r স্কোয়ার যেটা হচ্ছে নিচে, তাহলে নিচে হচ্ছে 36, তাহলে 1/36 গুণ হয়ে যাচ্ছে, 1/36, অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, যে কোনো দুটো ভৌত বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলকে কি বলে? যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে, ঠিক আছে, একদম সঠিক উত্তর, চাবুক ছেলে পেলে। নেক্সট প্রশ্ন, কোন বল আমাদের সৌরজগতের গঠন বজায় রেখেছে? কোন বল? মহাকর্ষ বল স্যার, ঠিক আছে, মহাকর্ষ বল, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন, মহাজাগতিক ধ্রুবকের প্রতীক কি? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের প্রতীক কি? ক্যাপিটাল জি, ক্যাপিটাল জি আমাদের এখানে সঠিক উত্তর, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, স্যার অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণটা যদি তোমরা চাও যে অভিকর্ষীয় ত্বরণ সম্পর্কে ক্লাস করতে, তাহলে আমাকে কমেন্ট বক্সের মধ্যে বলবে, আমি পরের ক্লাসের মধ্যে বা তার পরের ক্লাসের মধ্যে অভিকর্ষ বল, অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে, এগুলো আমরা পরের দিন ক্লাসের মধ্যে নিয়ে আসবো। তো আজকের মহাকর্ষ ক্লাসটা তোমাদের কেমন লাগলো? আশা করছি যা প্রশ্ন দিয়েছে এবং প্রথমে যা কনসেপ্ট বললাম সে অনুযায়ী তোমরা করতে পারলে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কোশ্চেনগুলোর অ্যান্সার পাচ্ছো। এরকমভাবে বিন্দু বিন্দু করে নিজেকে সিন্ধু তৈরি করতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ি তোলে মহাদেশ সাগর অতল। এরকমভাবে ছোট ছোট কনসেপ্ট নিয়ে একসময় দেখবে তোমার কনসেপ্ট অনেক বড় হয়ে যাবে। তো আশা করছি পুরোটা বুঝতে পারলে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ।